অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। জিএসটির নিয়মে বড় পরিবর্তন। তবে কি সস্তা হবে জিনিসপত্রের দাম, নাকি জিনিসপত্রের দাম বেড়ে যাবে? কোন কোন জিনিসপত্রের দাম সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা কোন কোন জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে? এই জিএসটির নিয়মের বড় পরিবর্তনের ফলে কি হতে পারে? সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? ব্যবসায়ীদের অবস্থা কি হতে পারে? এবং এই জিএসটির যে পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে কি লাভ হতে পারে? ভারতে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি, সেই জিএসটি ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হওয়ার আশঙ্কা বা বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। এখন সরকার 12% করের স্ল্যাবটিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করছে। এখন এই 12% স্ল্যাব কি, বা 12% ছাড়া আর কোনো স্ল্যাব আছে কি না, এবং ভারতের লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের ওপর এর সরাসরি প্রভাব ফেলতে পারে কি, বা পড়বে কি? এই সিদ্ধান্তের ফলে কি হতে পারে? চলুন বিস্তারিত তথ্যে যাওয়া যাক। আজকে আমরা জিএসটি বিষয়ক তথ্য দেবার চেষ্টা করছি আমাদের এই ভিডিওটিতে। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। প্রথমেই জিএসটি কি এবং এর বর্তমান যে কাঠামো রয়েছে সেটি কেমন? 2017 সালে ভারতে জিএসটি ব্যবস্থা চালু হয়েছিল, যা ভ্যাট এবং আবগারি শুল্কের মতো বিভিন্ন ইনডাইরেক্ট ট্যাক্স যেগুলি আছে, অর্থাৎ পরোক্ষ কর, সেই পরোক্ষ করকে একটিমাত্র করের আওতায় নিয়ে আসে এই জিএসটি। বর্তমানে জিএসটিতে মূলত 5টা স্ল্যাব রয়েছে বা 5টা টাইপ রয়েছে এই জিএসটির, বা এই জিএসটি নির্ধারণের ক্ষেত্রে 5টি ভাগকে আমরা দেখতে পাই। এখন এই 5টি ভাগ হলো 0% অর্থাৎ 0%, 5%, 12% এবং 18%। এইগুলিকে আমরা স্ল্যাব হিসাবে দেখছি, অর্থাৎ ধাপ হিসাবে যদি দেখি, 0%-এর যে ধাপটি রয়েছে, 0%-এর যে ধাপ বা স্ল্যাব, সেখানে ব্র্যান্ডবিহীন যে সমস্ত খাদ্যশস্য আছে এবং তাজা ফল ও সবজি, অর্থাৎ এক্ষেত্রে জিএসটি লাগছে না, তাজা ফলের ক্ষেত্রে লাগছে না, সবজির ক্ষেত্রে লাগছে না, এবং যে খাদ্যশস্যগুলি ব্র্যান্ড নেই, যে খাদ্যশস্যের ব্র্যান্ড নেই, অর্থাৎ যেমন কোনো একটি প্রোডাক্টের আটা যদি আপনি কেনেন সেটি ব্র্যান্ডের, তো তার উপরে, বা কোনো একটি ব্র্যান্ডের চাল যদি কেনেন তো তার উপরে এই 0% যে স্ল্যাব, তা কিন্তু নির্দিষ্ট হবে না, তা কিন্তু এখানে নেই। 5%-এর যে স্ল্যাবটি হয়েছে, দ্বিতীয় স্ল্যাব, তো নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন রান্নার তেল সহ যে সমস্ত জিনিসগুলি রয়েছে, যেগুলি ব্র্যান্ডযুক্ত, তো সেক্ষেত্রে 5% যে জিএসটি তা লাগু হতে হবে বা হয়। এখন এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়, বেশ কিছু প্রসাধনী দ্রব্য রয়েছে, পণ্য রয়েছে, যেমন 1000 টাকার কম দামের জুতো যদি কেনা হয় তাহলে 5% জিএসটি সেখানে সংযুক্ত হবে। আর এরপরে যে স্ল্যাবটি আসছে সেটি হচ্ছে 12%। এই 12% স্ল্যাবের পরিবর্তন বিষয়ক যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা এই 12% স্ল্যাব পরিবর্তন বিষয়ক। এখন এই 12% স্ল্যাবটি নিয়ে কিন্তু ধন্দে থাকেন অনেকেই, বা এই কোন বিষয়টি, কোন পণ্যটি কোন স্ল্যাবের মধ্যে যাবে, 12 না 18, এই নিয়ে একটি বিষয় কাজ করে। এই 12% যে স্ল্যাবটি রয়েছে, প্রক্রিয়াজাত খাবার, মোবাইল ফোন এবং ফলের রস, জুস টাইপ যেগুলি রয়েছে, তার উপরে লাগু হয়ে থাকে এই 12% স্ল্যাবের জিএসটিটি, অর্থাৎ 12% হারে জিএসটি দিতে হয়। এখন 18% অর্থাৎ পরবর্তী যে স্ল্যাব, 18% স্ল্যাব, সেখানে সাবান, টুথপেস্ট, এসি এবং রেস্তোরাঁর যে পরিষেবা, বিভিন্ন বড় বড় রেস্তোরাঁতে খাবার দাবারের পরে সেই খাবার দাবারের সঙ্গে দেখা যায় যে জিএসটি অ্যাড হচ্ছে। তো এক্ষেত্রেও এই 18% জিএসটি দিতে হচ্ছে। এখন 28% যে জিএসটিটি রয়েছে স্ল্যাবটি, সেখানে বিলাসবহুল্য পণ্য যেগুলি রয়েছে, গাড়ি এবং তামাক জাতীয় নেশাদ্রব্য, তো এই বিষয়গুলির সঙ্গে 18% জিএসটি যায় এইরূপ বিষয়ের সঙ্গে। এখন এই 28% জিএসটি যাচ্ছে, ক্ষমা করবেন, 28% জিএসটি যাচ্ছে বিলাসবহুল্য পণ্য, গাড়ি এবং তামাক, এই সমস্ত যে সমস্ত পণ্য রয়েছে তার উপরে 28%, 18%, 12%, আমি যদি নিচে থেকে যাই, অর্থাৎ বেশি থেকে কম জিএসটিতে যায় 28, 18, 12, 5, 0,
এই যে শতাংশ হারে জিএসটির যে স্ল্যাবগুলি নির্দিষ্ট, তার বাইরেও কিছু পণ্যের ওপরে সেস এবং সোনা বা বিভিন্ন মূল্যবান পাথর যেগুলি রয়েছে তার উপরেও কিন্তু সেই সমস্ত জিনিসের উপরে জিনিসের জন্য বিশেষ হার কিন্তু নির্দিষ্ট করা রয়েছে জিএসটির। এখন এই 12% স্ল্যাব সরানো হচ্ছে কেন, পরিবর্তন আসছে কেন? এই 12% স্ল্যাবটি সরানোর প্রধান কারণ হলো করের যে কাঠামো, সেই কাঠামোকে সরলীকরণ করা, সহজ করা। বর্তমানে বেশ কিছু পণ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, যেগুলি 12% না এগুলি 18% স্ল্যাবের অন্তর্ভুক্ত হবে, এই নিয়ে একটা দ্বন্দ্ব চলে বা কনফিউশন চলে যে এটি 12% স্ল্যাবের মধ্যে যাবে না 18%। তো এই পরিবর্তনের মাধ্যমে সরকার মূলত 3টি স্ল্যাব রাখতে চাইছে: 5%, 18%, 28%। 12% এখানে থাকছে না। আর আমি এখানে 0%-এর কথা বললামই না, কারণ ওটি তো জিএসটি সংযুক্ত হচ্ছে না। তো এর ফলে ব্যবসায়ীদের জন্যে যে ট্যাক্স নির্ধারণ করা বা এই যে জিএসটি নির্ধারণ করা যেটাকে বলা হচ্ছে, সেই জিএসটি বা কর গণনা করা সহজ হবে এবং রিটার্ন ফাইল যখন তৈরি করছেন সেই বিষয়টিও কিন্তু অত্যন্ত সহজ হবে। এখন এই সাধারণ মানুষের উপরে এই জিএসটি যে স্ল্যাবের পরিবর্তন, এর ফলে কী হতে পারে, অর্থাৎ সাধারণ মানুষের কি অসুবিধা হবে না এর ফলে সুবিধা হতে পারে, কি হতে পারে, অথবা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে, কি হতে পারে? এই পরিবর্তনের প্রভাব মিশ্র হতে পারে। যে সমস্ত পণ্য বর্তমানে 12% স্ল্যাবে রয়েছে সেগুলিকে হয় 5% বা 18% স্ল্যাবে সরানো হবে। এখন যেসব জিনিসগুলো সস্তা হতে পারে, এটা অনুমান সম্ভাব্য, যদি কোনো পণ্যকে 12% থেকে 5% স্ল্যাবে নিয়ে যাওয়া হয় তবে তার দাম কমে যাবে। যেমন প্রক্রিয়াজাত খাবার যেগুলি রয়েছে, কিছু খাবার রয়েছে প্রক্রিয়াজাত খাবার, সেগুলোর দাম কমে যেতে পারে, মোবাইল ফোনের দাম কমতে পারে এবং এই সমস্ত গেজেট টাইপ যেগুলো তার উপর দাম কমে যেতে পারে। এখন যেসব জিনিস ব্যয়বহুল হতে পারে, অর্থাৎ যদি কোনো পণ্যকে 18% স্ল্যাবে নিয়ে যাওয়া হয়, 12 থেকে 18, তাহলে নিশ্চিতভাবে তার দাম বাড়বে, জিএসটি সংযুক্ত হবে। আরও 6% জিএসটি সেখানে সংযুক্ত হচ্ছে, সুতরাং তার দামটিও বাড়বে। এর ফলে সাধারণ মানুষের মাসিক বাজেটে কিছুটা পরিবর্তন আসতে পারে। এখন ব্যবসায়ী এবং অর্থনীতির ওপর এর কী প্রভাব পড়তে পারে, এই প্রশ্ন থাকবে। ব্যবসায়ীদের জন্য এই পরিবর্তনটি সুবিধাজনক হতে পারে। এখন এই যে ট্যাক্সের যে কাঠামো, এই ট্যাক্সের কাঠামো সহজ হওয়ায় তাদের হিসেব যে রাখবে, তারা হিসেব রাখতে সুবিধা হবে এবং বিভিন্ন আইনি জটিলতাও কমবে, আইটিআর ফাইলে সুবিধা হচ্ছে। এখন বিশেষ করে ছোট মাঝারি যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন এর থেকে লাভবান হতে পারেন তারা, এবং সরকারের আশা এই পরিবর্তনের ফলে দেশে ব্যবসার পরিবেশ উন্নত হবে। সরকার আশা করছে যে এই জিএসটির এই পরিবর্তনের ফলে উন্নত হতে পারে যে ব্যবসার পরিবেশ। এখন আন্তর্জাতিক বাণিজ্যেও সুবিধা হতে পারে বলে সম্ভাবনা থাকছে। তো কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে, এই প্রশ্নও থাকছে। প্রধানমন্ত্রীর কার্যালয় অর্থাৎ পিএমও এই প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন। সংসদের বাদল অধিবেশনের পর জিএসটি কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে। আশা করা যাচ্ছে যে নতুন এই কর কাঠামো 2026-এর এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এখন এই পরিবর্তনটি ভারতের অর্থনীতিতে একটি বড় পদক্ষেপ হতে চলেছে ধারণা করা যায় বা সম্ভাব্য হিসাবে তার অনুমান করা যায়। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের জন্য প্রস্তুত থাকতে হবে, সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মূলত এই বিষয়ে প্রস্তুত থাকতে হবে এবং দেখতে হবে আগামী দিনে কোন কোন পণ্যের ওপর পরিবর্তন আসছে, অর্থাৎ নির্দিষ্ট কোন কোন পণ্যের ওপর ইলেকট্রনিক্স গেজেটের ওপর পরিবর্তন আসছে কিনা এবং যে সমস্ত সাবান টুথপেস্ট সেইগুলির ওপর পরিবর্তন আসছে কিনা। এই যে 18 থেকে 28 হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে তো স্পষ্ট বলা যায় না, তবে 12%টি উঠে গিয়ে সে 5 হতে পারে, 5% স্ল্যাবে যেতে পারে, অথবা 18% স্ল্যাবে যেতে পারে। কি হতে পারে সেটা বলা যাচ্ছে না। তো নির্দিষ্ট করে এই বিষয়ক আগামীতে যদি কোনো ধরনের তথ্য আসে অবশ্যই আমরা তা জানানোর চেষ্টা করব আপনাদের। তো আপাতত 12% স্ল্যাব নিয়ে আলোচনা চলছে। 12% যে স্ল্যাব অর্থাৎ প্রক্রিয়াজাত খাবার, মোবাইল ফোন, গেজেট বা ফলের রস এই জাতীয় যে সমস্ত পণ্য আছে তার উপর যে নির্ধারিত হয়, বেশ কিছু ইলেকট্রনিক্স গেজেটও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো এই 12% স্ল্যাব এবং 18% স্ল্যাব নিয়ে যে একটি বিষয় কাজ করে, এটি কোন স্ল্যাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে এই পণ্যটি, তো এই প্রোডাক্টটি কোন স্ল্যাবের মধ্যে যাবে,
তো সেক্ষেত্রে এই সমস্যা দূরীকরণের জন্যই মূলত এই বিষয়টি ভাবনা চিন্তার মধ্যে এসেছে এবং আলোচনাক্রমে এই বিষয়টি এগিয়ে যাচ্ছে। এখন দেখতে হবে এই বিষয়ে কতদূর কী হয় এবং এর ফলে সাধারণ মানুষের অবস্থার কী পরিবর্তন হয়, ব্যবসায়ীদের কী লাভ হয়। অবশ্যই এটি পরিবর্তনের পর যে ফলাফল তা বোঝা যাবে, পরিবর্তনের ফল কী হয় সেটা অবশ্যই বোঝা যাবে। এখন জিএসটির এই যে পরিবর্তন, এই পরিবর্তন আপনার কি মনে হয় এই পরিবর্তন সাধারণ মানুষের মধ্যে কোনো বা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কি কোনো চাপ আসতে পারে? সাধারণ মানুষের জীবনযাপনে কি কোনো চাপ আসতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সেই বিষয়ে আপনাদের মতামত। এবং এই সঙ্গে সঙ্গে এই যে পরিবর্তনের ফলে ব্যবসায়ীদের কি হতে পারে সেই বিষয়েও জানাতে পারেন, মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত তো জানাবেনই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কি হয় তার জন্য অপেক্ষা করুন। দেখা যাবে আগামীতে কী ধরনের নির্দেশ আসে। সকলকে ধন্যবাদ।